নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা যারা ডায়াবেটিসে ভুগছি বা ডায়াবেটিস যারা ভুগছেন, তারা কিন্তু দেখেছেন বা পরিবারে কেউ ডায়াবেটিসে ভুগছেন, তারা কিন্তু দেখেছেন যে ওষুধ খেতে হয় একটা নিয়মিত, এবং সেই ওষুধ খাওয়ার বিভিন্ন নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। সবসময় হয়তো আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন না, বা চিকিৎসক যেভাবে বলেছিল সেইভাবে হয়তো আপনি মেনটেন করতে পারছেন না, সেই নিয়ম মেনে চলা সম্ভব হচ্ছে না। তাতে কি হচ্ছে, সুগার কিন্তু রক্তে বেড়েই চলেছে, কিংবা সুগার কিন্তু কমার কোনো লক্ষণই নেই। কাজেই এই ওষুধ খাওয়ার নিয়ম রয়েছে, ইনসুলিন যদি নিয়ে থাকেন তারও নিয়ম রয়েছে, খাওয়া দাওয়ার নিয়ম রয়েছে। আবার অনেকে আমরা দেখা যায় ডায়াবেটিস আক্রান্ত হয়ে খাওয়া দাওয়া যখন রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, তখন আমরা রোগা হয়ে যাচ্ছি, শীর্ণকায় চেহারা হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো, এই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক, সিনিয়র চিকিৎসক প্রফেসর ডক্টর শুভঙ্কর চৌধুরী। আমি স্যারের কাছে যাব তার আগে বলি, এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন, যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন এমন যদি হয়ে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিচে কোনো কমেন্ট বক্সে প্রশ্ন করবেন যদি কোনো প্রশ্ন থাকে, কিংবা আপনার মতামত জানাবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমরা আজকে আলোচনা করে নেব ডায়াবেটিস রোগীর ওষুধ কিভাবে কি খেতে হবে। প্রথমেই বলে নিই যে ডায়াবেটিস মানে, যার ডায়াবেটিস রোগ আছে তার ওষুধ মানে শুধু সুগারের ওষুধ তা নয়, কিন্তু সুগারের ওষুধ গুরুত্বপূর্ণ, সেগুলো একাধিক হয়তো হতে পারে, কিন্তু এছাড়াও তার ব্লাড প্রেশারের ওষুধ, কোলেস্টেরল কম রাখার ওষুধ, রক্ত তরল রাখার ওষুধ, বা অনেক ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড হার্টের সমস্যা আছে, হার্টের কোনো ওষুধ, কিডনির সমস্যা আছে, কিডনির কোনো ওষুধ, এগুলো সব কিন্তু তার চলবে হয়তো। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে ভিটামিনের অভাব আছে, ভিটামিন, ক্যালসিয়াম, এগুলো দরকার পড়তে পারে। এর মধ্যে যেগুলো সুগার রিলেটেড ওষুধ, সেগুলো অনেক রকমের ওষুধ আছে। তার মধ্যে কিছু ওষুধ আছে যেগুলো যে ওষুধগুলো সুগারকে কমিয়ে দিতে পারে ইভেন নর্মালের চেয়ে, অর্থাৎ তারা শরীরে ইনসুলিনকে সিক্রিশন বাড়িয়ে দেয়। বাইরে সুগার লেভেল যাই থাক না কেন, সুগার ইনসুলিনকে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেওয়ার ফলে সুগার অত্যধিক পড়েও যেতে পারে। এই জাতীয় ওষুধগুলো তাই বিশেষ করে আমরা খাবার আগে দিই। এই ওষুধগুলো কি, একটা হচ্ছে সালফোনিল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগস, মুখে খাওয়ার ট্যাবলেট, বা ইনসুলিন। ইনসুলিনের মধ্যেও যে ইনসুলিনগুলো বিশেষত ইমিডিয়েটলি খাবার পরে সুগারের মাত্রাটাকে কন্ট্রোল করার জন্য যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেওয়া হয়, এই ইনসুলিনগুলো খাওয়ার আগে দেওয়ার কথা। আর কিছু ওষুধ আছে যেগুলো সবচেয়ে ভালো কাজ করে একদম খাবার মাঝখানে, খাওয়ার প্রথম গ্রাসের সঙ্গে খেলে। সেই ওষুধটা যদি আমি খাবারের 1 ঘন্টা আগে খেয়ে নিই, তাহলে কিন্তু তার যথেষ্ট কাজ পাবো না, বা খাবার 2 ঘন্টা পরে যদি খাই তাহলেও যথেষ্ট কাজ পাবো না। এই গ্রুপ অফ ওষুধগুলোকে আমরা বলি আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর। তার দুটো টাইপ আমাদের কাছে আছে, একটা হচ্ছে অ্যাকারবোজ আর একটা হচ্ছে ভোগলিবোজ, যেগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে খেলে ভালো। তাহলে যেটা করে যে খাওয়ার পরে আমাদের খাবারটা যে আহ, আমাদের ইন্টেস্টাইনে গিয়ে ডাইজেস্টেড হয়, হয়ে তারপর যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফর্মে আমরা খেলাম হয়তো, তার থেকে গ্লুকোজ ভেঙে তৈরি হলো, সেই গ্লুকোজটা অ্যাবজর্বড হয়, রক্তে গ্লুকোজের মাত্রাটা বাড়ায়। তো এই ওষুধগুলো ওই খাওয়ার সঙ্গে সঙ্গে দিলে এই যে গ্লুকোজটা আর বাড়ছে, সেই বাড়াটা একটু কম রাখে। সুতরাং কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে খেতে হবে। এছাড়া ইনসুলিন যে আমাদের আছে, অনেক রকমের ইনসুলিন এখন বেরিয়েছে। তার মধ্যে আগেকার দিনে বা এখনো বেশ কমনলি ইউজড হয় টাইপ 2 ডায়াবেটিসে, সেগুলো হচ্ছে প্রি মিক্সড ইনসুলিন। আমাদের শরীরে স্বাভাবিকভাবে ইনসুলিন কন্টিনিউয়াসলি তৈরি হয় বা রিলিজড হয়, সিক্রিটেড হয়। তারপর যখন খাবার খাচ্ছি তখন আবার একটা স্পাইক হয় ইনসুলিন, অ্যাকিউটলি বেড়ে যায় ইনসুলিন লেভেল, আবার খাবার পরে কমে যায়। সুতরাং আমাদের 2 রকমের মেনলি ইনসুলিন দিতে লাগে বাইরে থেকে যখন দিচ্ছি।
সেটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন, যেটা কন্টিনিউয়াস লেভেল, একটা লো লেভেল অফ ইনসুলিন যেটা সাধারণভাবে আমাদের শরীরে থাকে, সেটাকে মেনটেন করার চেষ্টা করে। আর দ্বিতীয় শর্ট অ্যাক্টিং ইনসুলিন, সেটা হচ্ছে খাবার ঠিক আগে আগে দিতে হবে, সকাল দুপুর রাত্রি প্রয়োজন পড়লে দিতে হবে। সেটা হচ্ছে খাবার ইমিডিয়েটলি আগে। এছাড়া আমাদের দেশে অনেক দিন ধরে আমরা ব্যবহার করে আসছি এই শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং, ঠিক সেগুলো যথেষ্ট লং না, আমরা বলি ইন্টারমিডিয়েটলি লং অ্যাক্টিং, সেগুলোর কম্বিনেশন ওষুধ, সেটা প্রি মিক্সড ইনসুলিন। সেগুলোকে হয়তো আমরা দুবার করে দিলে হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হয়তো 4বার দিতে হতো একটা লং অ্যাক্টিং ইনসুলিন সারাদিনের একটা লো লেভেল ইনসুলিন মেনটেন করার জন্য, আর 3টে শর্ট অ্যাক্টিং ইনসুলিন 3টে মেজর মিলের আগে। এটাকে কম্প্রোমাইজ করে অনেক ক্ষেত্রে মানুষের সুবিধার জন্য, যে সকালে একটা ইনসুলিন নিলেন, রাত্রে একটা ইনসুলিন নিলেন, মাঝখানে যখন কাজকর্ম করছেন, বাইরে আছেন, স্কুলে কলেজে অফিসে আছেন, সেখানে যাতে ইনসুলিন নিতে না হয় সেই জন্য এই প্রি মিক্সড ইনসুলিনেরও একটা ব্যবস্থা আছে, সেটা দিনে হয়তো 2বার করে দিলে চলে। কিন্তু প্রথমেই যেটা বললাম যে কন্টিনিউয়াসলি আমাদের শরীরে কিন্তু ইনসুলিন তৈরি হচ্ছে, সিক্রিটেড হচ্ছে। এইটাকে আরো ক্লোজলি মিমিক করতে পারে আমরা আজকের দিনে আছে অ্যাভেলেবল ইনসুলিন পাম্প। সেটা একটা ছোট্ট একটা ছুঁচের মতো জিনিস, ছুঁচ, সেটা একটা লাগানো থাকবে, সাধারণত পেটে লাগানো থাকে, তার সঙ্গে একটা টিউবের মাধ্যমে একটা ইনসুলিনের রিজার্ভার আছে, সেখান থেকে ইনসুলিন কন্টিনিউয়াসলি সে শরীর মধ্যে ইনসুলিন ইনফিউজ করতে পারে স্কিনের নিচে। এইটা কিছুটা মানে আমাদের ফিজিওলজিক্যালি নর্মালি যেরকম ইনসুলিন সিক্রেশন হয় সেটাকে মিমিক করতে পারে। এখানেও সেরকম একটা বেসাল ইনসুলিন থাকে কন্টিনিউয়াসলি লো লেভেলে, আর একটা বোলাস, অর্থাৎ খাওয়ার আগে আগে যে বেশি ইনসুলিন নর্মালি বেরোয়, সেটাকে তখন বাইরে থেকে সেটা কন্ট্রোল করে যায় ইলেকট্রনিক্যালি, সেটাকে তাকে অর্ডার দিলে সেই পাম্প তখন একটা শর্ট বার্স্ট অফ ইনসুলিন বিফোর দ্য মিল করবে। সো এই ইনসুলিন পাম্পও এখন অ্যাভেলেবল হয়েছে। এটা খুবই কস্টলি, এখন অনেকের হয়তো আয়ত্তের মধ্যে নয় এটা, কিন্তু এইটাও অনেক ক্ষেত্রে চিকিৎসা আমাদের অনেক সুবিধা আনছে। এছাড়া কিছু কিছু নতুন জেনারেশনের ওষুধ এসছে, যে ওষুধগুলো কিছুটা ওয়েট কমাতেও সাহায্য করে। সেগুলো ট্যাবলেট ফর্মে মুখে খাওয়া হিসেবে আছে, ইনজেক্টেবল ওষুধ হিসেবে আছে। ইনজেক্টেবল ইনসুলিন বলছি না, কিন্তু ইনজেক্টেবল অন্য ওষুধ ডায়াবেটিসের, যেটা কিনা ওজনও কমাতে সাহায্য করে। এই ইনজেকশন দিনে একবার করে নেওয়ার আছে, সপ্তাহে একবার করে আছে। সিমিলারলি এখন ইনসুলিন, ওই লং অ্যাক্টিং ইনসুলিন দিনে একবার করে তো আছেই। এখন আমরা একটা জায়গায় এসে গেছি যে এই লং অ্যাক্টিং ইনসুলিন হয়তো এরপরে আমরা সপ্তাহে একবার করে দিলেও হতে পারে। সেই জিনিস এখনো আমাদের এখানে আসেনি, তবে আগামী হয়তো 1 বছরের মধ্যেই হয়তো পেতে পারি এই আশা। সুতরাং নানা রকমের ওষুধ ইনজেকশন এখন বেরিয়েছে, এবং যে বললাম যে সুগার কন্ট্রোলটাই একমাত্র জিনিস নয়, সুগার কন্ট্রোল রেখে ওভারঅল সুস্থ থাকতে হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠিক যাতে সক্রিয় থাকে, সতেজ থাকে, সেটা রাখতে হবে। তার জন্য নানা রকম ওষুধ আছে। এইগুলো সব একসঙ্গে ব্যবহার করে আজকে আমরা যথেষ্ট কনফিডেন্টলি বলতে পারি যে ডায়াবেটিস রোগীকে আমরা দীর্ঘদিন একদম সুস্থভাবে ভালোভাবে রাখতে পারি। সে এবার কার কতটা কি ওষুধ দরকার পড়বে সেটাও তো অবভিয়াসলি তার প্রয়োজনের উপর নির্ভর করবে। সেটা কিছুটা সুগার রিলেটেড ওষুধগুলো, সুগার আমরা প্রথমে তো বললাম যে ডায়াবেটিস ধরা পড়লে হয়তো প্রথমেই লাইফস্টাইল অর্থাৎ ডায়েট এক্সারসাইজ এগুলোর উপর জোর দেবো যদি সুগারটা খুব বেশি না থাকে। তারপরে হয়তো একটা ওষুধ দিয়ে শুরু করব, বা কারোর যদি সুগারটা অলরেডি বেশ অনেকটা বেশি থাকে তাহলে প্রথমেই 2 বা 3টে ওষুধের কম্বিনেশনে একসঙ্গে অ্যাটাক করব, যাতে সুগারটা প্রপারলি কন্ট্রোলে থাকে। এবং এখানে আমরা আজকালকার দিনে প্রথমের দিকে অন্তত এমন ওষুধ
খোঁজার চেষ্টা করি যেগুলোতে হাইপোগ্লাইসিমিয়ার রিস্ক হবে না, সেরম ওষুধ। এবং তার সঙ্গে সঙ্গে নতুন জেনারেশনের যে ওষুধ বলছিলাম, যেগুলো বাড়তি কিডনির প্রোটেকশন দেয়, হার্টের প্রোটেকশন দেয়, এবং ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি যে যেমন কিডনি বা হার্ট বা নার্ভ বা ব্রেনের ড্যামেজ ডায়াবেটিস হয়, তাছাড়াও ডায়াবেটিস রোগীদের লিভারের ড্যামেজ, ফ্যাটি লিভার ডিজিজ একটা নতুন একটা প্রায় মহামারী রূপ ধারণ করছে। সো এখন ওষুধ দেখা হচ্ছে যে কোনগুলো আবার লিভারটাকেও প্রোটেকশন দেবে, সেরকম ওষুধ হলে ভালো হয়। সো সুগার রিলেটেড ওষুধগুলো কিছুটা সুগার কেমন আছে তার উপর নির্ভর করবে, প্লাস এই যে সুগারের সঙ্গে তার কিডনির ড্যামেজ বা হার্টের অসুখ ইত্যাদি আছে কিনা সেরম বুঝেও ওষুধ সিলেক্ট করতে হবে। সবসময় আমরা জেনারেলি কম ডোজ থেকেই শুরু করি, তারপর আস্তে আস্তে ডোজ বাড়াই। আর যার তার সঙ্গে ব্লাড প্রেশার বেশি আছে তার প্রেশারের ওষুধ যোগ করতে হবে, যার কোলেস্ট্রল বেশি আছে তাকে কোলেস্ট্রলের ওষুধ দিতে হবে। ইনফ্যাক্ট বেশিরভাগ ডায়াবেটিস রোগীরই এই কোলেস্টেরলটাকে কম রাখার দরকার, যেহেতু তাদের হার্ট অ্যাটাকের রিস্ক খুব হাই। তো সুতরাং ওই কোলেস্ট্রলের ওষুধ সবসময় কোলেস্টেরল কত আছে না জেনেও, ডায়াবেটিস থাকলে যেহেতু হার্টের অসুখের রিস্ক বেশি, তাদের অনেককেই হয়তো কোলেস্টেরলের ওষুধ দিয়ে দেওয়া হয়। তার সঙ্গে কিছু ক্ষেত্রে আমাদের অ্যাসপিরিন বা সেই জাতীয় কোনো ওষুধ দেওয়া হয় রক্তটাকে তরল রাখার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে ওষুধ খাওয়ার জন্য খাবার খেতে হবে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা নয়। ওই বললাম কিছু ওষুধ আছে যেগুলো হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, সুগারকে বড্ড বেশি কমিয়ে দিতে পারে, সেগুলোকে সেই ওষুধ খাওয়ার পরে পরে কিছু খাবার খেতে হয়, আদারওয়াইজ এরম কিন্তু দরকার নেই। আর ধরুন একজনের 2, 3 কি 4টে সুগারের ওষুধ চলছে, সেগুলোকে মোস্টলি সকাল আর রাত্রি দুবেলায় ভাগ করা যায়। কোনো কোনো ক্ষেত্রে দুপুরে খাবার সঙ্গেও একটা ওষুধ দিতে হতে পারে। আর বাকি প্রেশারের ওষুধ বা কোলেস্ট্রলের ওষুধ এগুলো সকাল আর রাত্রির মধ্যে ভাগ করে দেওয়া যায়। অনেক ক্ষেত্রে কোলেস্ট্রলের ওষুধগুলো রাত্রের দিকেই প্রেফার্ড হয়। আর মাঝখানে দিনের বেলাটা অনেক ক্ষেত্রেই ওষুধ না দিলেও চলতে পারে, তবে বিশেষ অবস্থায় আসতে পারে যেখানে দুপুরেও ওষুধ দিতে লাগবে। ডায়াবেটিস রোগীর শুকিয়ে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে ডায়াবেটিস অসুখটাই হচ্ছে একটা ক্যাটাবলিক ডিসঅর্ডার। ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, সেটার অভাবের জন্য বাকি ক্যাটাবলিক প্রসেস অর্থাৎ শরীরে প্রোটিন ফ্যাট সেগুলো ভেঙে যাওয়ার প্রসেসটা অ্যাক্সেলারেটেড হয়, সেই জন্য তিনি শুকিয়ে যান। এটা ডায়াবেটিস কন্ট্রোল না থাকার জন্য। ডায়াবেটিস কন্ট্রোল করলে অনেকেরই কিন্তু এই শুকিয়ে যাওয়াটা কারেক্টেড হয়। কিন্তু আবার পাশাপাশি কিছু, আমি একটু আগেই বলছিলাম যে নতুন জেনারেশনের কিছু ওষুধ আছে যেগুলো ওয়েট কমাতে সাহায্য করে, ফ্যাট কমাতে সাহায্য করে, সেগুলোতেও কিছু কিছু ক্ষেত্রে ওষুধের জন্য কিছুটা ওয়েট কমে। সেখানে তো আমরা ডিজায়ারেবল বেশিরভাগ ক্ষেত্রে, যিনি খুব ওভারওয়েট আছে তার তো ওয়েটটা কমানোটাই বেশি দরকার, তার ওই ওভারঅল তার পারসিভড সৌন্দর্য কেমন আছে সেইটাটা লেস ইম্পর্টেন্ট। তা সত্ত্বেও সেখানে তার সঙ্গে ডিসকাস করে অনেক ক্ষেত্রে আমরা ওষুধ, অল্টারনেটিভ ওষুধ সেরকমভাবে পাল্টে আমরা দিতে পারি। এইটা কখনোই তো আমি রেকমেন্ড করব না যে নিজে নিজেই আপনি ওষুধ ঠিক করুন। এটা কোনো একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই করতে হবে। আজকের দিনে ফিজিক্যাল কনসালটেশন ছাড়াও তো আজকের দিনে অনলাইন কনসালটেশন, বিশেষ করে আমাদের এই কোভিডের সময় থেকে শুরু হয়েছে, এখনো সেটা চালু আছে। প্রয়োজন পড়লে সেটাও সম্ভব যে অনেক দূরে থাকলেও তিনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। সো এই ওষুধ কি খাবেন সেটা নিজে নিজে করাটা ঠিক হবে না। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন, ডাক্তারবাবু জানালেন যে ডায়াবেটিস রোগীরা কখন কিভাবে ওষুধ খেতে পারেন এবং তাদের ওষুধ খাওয়ার নিয়মগুলো ঠিক কী, ইনসুলিন নেওয়ার নিয়ম ঠিক কী। আপনাদের এই বিষয়ে আরও অনেক প্রশ্ন থাকতে পারে। যদি সেই প্রশ্নগুলো এসে থাকে মনের মধ্যে, তাহলে অপেক্ষা করবেন না, নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে ডাক্তারবাবুর সঙ্গে আবার আলোচনা করব। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।